কোথায় নেমে এই তোর কালপুরুষ কোথায় নেমে কালপুরুষ কোথায় নেমে এসছে মা দেখো আমি দেখতে ওই যে তিনটে যে পরপর তিনটে তারা ডট দেখছিস ওটা হচ্ছে কালপুরুষের কোমরের ওই বেল্ট আর ওই যে হাতের মধ্যে দুটো হাত মেলে রেখেছে আর ওটা হচ্ছে মুন্ডু। আমরা এখন বেরিয়েছি একটা তরোয়াল আছে মায়োদিয়া থেকে 1 কিলোমিটার দূরের জায়গা থেকে আমরা এসেছি। সময় হচ্ছে 5:38, 5টায় ঢুকেছিলাম। আমি অমরনাথ থেকে 5 ঘন্টা 4 মিনিট। এই সামনেরটা কি সামনেরটা কি কালপুরুষ? হ্যাঁ ওই তো বেল একটা ছবি তোলো। শুরু করে আমি এটা করে দিচ্ছি ছবি ডাউন করে আমার দিকে দেখাও। আচ্ছা কিছু ওকে। আমরা মায়োদিয়া থেকে 0 কিলোমিটার 1 কিলোমিটার দূরে একটা চায়ের দোকান থেকে চা খেলাম। এখান থেকে কালপুরুষ মনে হচ্ছে সাইডে নেমে এসছে, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। মায়োদিয়া হচ্ছে এটা এখানকার সব থেকে উঁচু পাস। আমরা সেই উঁচু পাস দিয়ে এখন বেরোচ্ছি। কত ফিট হাইট সেটা এখন বলতে পারছি না, সেটা পরে দেখে রিসার্চ করে বলে দেবো। 5:38। আমাদের এরপরের ডেস্টিনেশন হচ্ছে কি কিয়ং না কি নাম, রোয়িং। রোয়িং থেকে আমরা কিছু খাবার দাবার খাবো, খেয়ে বেরোবো ইটানগরের উদ্দেশ্যে যতটা যাওয়া যায় দেখে। ইটানগর দিয়ে যতটা আজকে সারা রাত গাড়ি চলবে, আমরা ঘুমাবো সকালে গিয়ে। এই রাস্তাটা একটু বাজে আছে, তারপরে রাস্তাটা ভালো জানি আমি, কারণ আগের দিন আসার সময় রাস্তাটা ভালো পেয়েছিলাম, যথেষ্ট ভালো রাস্তা ছিল। কোনো গাড়ি আর নেই এখন, আর গোটাটা ওরা ভুলে গেছে কটা দেখেছে না দেখেছে। মানে আপাতত 52টা ছোট গাড়ি দেখেছি, 58টা ছোট গাড়ি দেখেছি, আর ওইটা 38টা বড় লরি, আর লরি 38টা, আর ওইটা 24টা বাইক। এই কটা দেখে আমরা এখন এই রাস্তায়, মানে টোটাল 156-65 কিলোমিটার রাস্তায় এই কটা গাড়ি দেখা গেছে। এই জন্য গাড়িটার কথা বললাম, কেন গাড়ির সংখ্যা নেই, মানে এটা নগণ্য গাড়ির সংখ্যা। কারণ আমরা চলেছি 5 ঘন্টা 7 মিনিট, অলরেডি আমাদের জার্নি হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে এখানে আসা পর্যন্ত আপ টু আনিনি, এই যে মায়োদিয়া পাস, এই দেখি তো একটা অল্টিটিউড লেখা আছে এখানে। অল্টিটিউড হচ্ছে 8711 ফিট আর 2655 মিটার। এটা হচ্ছে মায়োদিয়া পাস। আমরা পৌঁছে গেছি একদম 0 পয়েন্টে। হ্যাঁ, এখন 55 ফিট উপরে আছি। কিলোমিটার হচ্ছে 165.7 ফ্রম আনিনি মার্কেট এরিয়া। 12,000 বেরিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে এই এতটা পথ আসলাম, 165.8 কিলোমিটার। এটা সবার কাছে বলা রইলো, মানে টু ফ্রম আনিনি টু মায়োদিয়া পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই। ইভেন রোয়িংয়ের মুখে, মানে ওঠার মুখে, পাহাড়ে ওঠার মুখে একটা আছে, তারপরেও নেই। আগে অনেক দূরে আছে, পরে তো নেই। মানে রোয়িং টু আনিনি কোনো পেট্রোল পাম্প আর নেই। তাই যারা আসবে ভাবছেন নিজেদের গাড়ি নিয়ে, তাদের সেইভাবে ফুয়েলটাকে দেখে গাড়ি নিয়ে আসা উচিত। এবং মনে হয় ওই নামটা খালি ঘুরে যাই, রিয়ং, তাই তো? রোয়িং সরি। রোয়িং থেকে তেল ভরে ফুল ট্যাঙ্কি করে এসে আসা উচিত। পারলে 5-10 লিটার তেল ভরে আনলেও ভালো হয়, কারণ আনিনিতেও যে সবসময় তেল পাওয়া যাবে এটা কিন্তু নয়। 3টে পেট্রোল পাম্প আছে, দুটো তো তেল ছিল না, একটাতে ডিজেল ছিল না, একটাতে পেট্রোল ছিল না, আর একটাতে ছিল ওই না, যেটাতে পেট্রোল ছিল সেটাতে আবার লোক ছিল না। শুধু একটাই আসাম অয়েল ডিভিশনে একটা পেট্রোল পাম্প আছে সার্কিট হাউসের সামনে। আনিনি যে সার্কিট হাউস আছে, সেই সার্কিট হাউসের ঠিক পেছন দিকটাতেই আছে, নিচে সার্কিট হাউস থেকে নিচে নেমে। আর আনিনি থেকে আসার সময় আগে পেট্রোল পাম্প পড়বে, তারপর সার্কিট হাউস পড়বে। আনিনি থেকে রোয়িং থেকে আসার সময়, আর আনিনি থেকে আগে সার্কিট হাউস, পরে পেট্রোল পাম্প। এই হচ্ছে জার্নির পথের বিবরণ। তা নিজেদের গাড়ি নিয়ে আসতে গেলে এটাকে ভেবে চিন্তে আসা উচিত। আমরা এখন চলেছি পাহাড়ি পথে, অন্ধকারের বুক চিরে রোয়িং এর উদ্দেশ্যে। এখন ঠিকঠাক নামটা বলেছি, আবার যে হুমু করছে। হ্যাঁ হ্যাঁ, এখনো 70-80 কিলোমিটার বাকি রোয়িং থেকে। 60 কিলোমিটার এখানে নেমে পড়তো, বুঝলে? একটা জায়গা বাড়িতে হয় কমলা লেবু তো আমাদের হয়েছে, কিন্তু টেস্ট হয় না। আমাদের টেস্ট হয় না।
দিদি ওই খাবে আচ্ছা পাহাড়ের কিন্তু একটু রাস্তায় মনে করিয়ে দিই জলটা দেওয়ার সময় নামছি আমরা পাহাড়ের তোমার মা রাস্তায়। শরীর খারাপ হয়েছিল, মন খারাপ করেছিল, হ্যাঁ তার জন্য কাঁদছিলে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই জন্যই কাঁদছিল। ওই জন্যই পুরো কাঁদছিল। সমুদ্রের মতো হ্যাঁ বুঝতে পারছিলাম। এটা কাঁপছিল অবভিয়াস নয় হ্যাঁ এটা সেই জন্যই বলছে সেই পূর্ণ সামহাউ এটা আমার গাড়ির ড্যাশবোর্ডে রেকর্ডিং হয়েছিল, আর রেকর্ডিং হয়নি কোনো কারণে, মাইকটা অফ হয়ে ছিল সেই সময়। তো পরেও হয়েছে, অ্যাকচুয়ালি ড্যাশক্যামটা নতুন লাগিয়েছিলাম, তাই মাইক অন অফের ব্যাপারটা অতটা সড়গড় হয়নি, বা এখানে আলাদা অপশন আছে মাইককে অন অফ করা, সেটা সামহাউ হাত লেগে ওটা অফ হয়ে গেছিলো। তো এইরকম একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিলাম মায়োদিয়া পাস পার করে আসার পরে। দূরে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় শহরের লাইট দেখা যাচ্ছিলো, তো আমরা ধরে নিয়েছিলাম যে প্রায় আমরা রোয়িংয়ের কাছাকাছি পৌঁছে গেছি, কারণ তলায় শহরের লাইট দেখা যাচ্ছিলো। তো এরকমভাবে রাস্তা দিয়ে আসছিলাম, কোনো গাড়ি সামনে ছিলই না, মানে অনেকক্ষণ ধরে চলছি, কোনো গাড়িকে আমরা আসতেও দেখিনি, যেতেও দেখিনি। লাস্ট গাড়ি দেখেছিলাম যেখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম মায়োদিয়া পাশে, ওর আশেপাশে কিছু গাড়ি দেখেছিলাম, তারপর থেকে কোনো গাড়ি নেই। আর মোটামুটি রোয়িংয়ের কাছাকাছি এসে গেছি। এবার এরকম রাস্তায় চলতে চলতে হঠাৎ আমি সামনে একটা লাইট দেখলাম, যেখানে একটা বোলেরো ক্যাম্পার টাইপের গাড়ি যাচ্ছিলো। তা আমি এই গাড়িটা দেখে একটা জিনিস ভাবলাম যে এই রাস্তাটা এত সরু, ওই গাড়িটাও জোরে ছুটছে, আমাদের গাড়িও জোরে ছুটছে, তো একে আমি ওভারটেক করবো কীভাবে এই সরু রাস্তা দিয়ে। তো এইভাবে গাড়িটার পেছনে পেছনে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ গাড়িটা একটা মোড় নিল, আমিও আবার মোড় নিলাম। মোড় নেওয়ার পর সোজা হতেই দেখি গাড়িটা একটু কেউ মেকে বেঁকে চলছে। তারপর সামনে দেখলাম গাড়িটা একবার ডান দিক গেল, বাঁ দিক গেল, তারপরে একটা পাহাড় ছিল, মানে পাহাড়ের ঢাল, সেটা গাড়ি সোজা উঠে গিয়ে উল্টে গেল। তো এবার এখানে আমি দোনো মনে পড়ে গেলাম, দাঁড়াবো কি দাঁড়াবো না। রাত্রিবেলা দুজন মাত্র ছেলে, বাকি সবাই তো ফ্যামিলি মেম্বার মেয়েই ছিল, তো বাকি তিনজন মেয়ে আর একজন বাচ্চা। তো আমি এরকম দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভাইও বললো বেশিক্ষণ দাঁড়াস না এখানে, একটু এগিয়ে দেখতে গেলাম যে পেছনের ভেতরে লোক নড়াচড়া করছিল, যে তাদের কিছু হলো কি না। ওই সামনে দেখলাম লোক দুটো বেরিয়ে আসলো, প্রথমে একটা লোক বেরোলো, তারপর একটা লোক বেরোলো। এবার তারপরেও আমি কিছুটা এগিয়ে দাঁড় করেছিলাম, কিন্তু তারপর দেখলাম একটা গাড়ি উল্টো দিক দিয়ে আসছে, যারা ওই রাস্তা সারায়। তাই বললাম এখানে দাঁড়ালে কী ঝামেলা হবে না ঝামেলা আমি জানি না, হয়তো বলবে যে তো আমার জন্য গাড়ি উল্টে গেছে, এখন কি টাকা দাও, এসব হতেই পারে। তাই আমি আর গাড়ি দাঁড়াইনি, যেহেতু সঙ্গে লোক চলে এসেছিলো এবং ওদেরকে উদ্ধার করার লোকও পাশে এসে গেছিলো উল্টো দিক দিয়ে, তাই না দাঁড়িয়ে আমি আবার সামনের পথে এগোলাম, কেন আমাকে অনেকটা পথ যেতে হবে, ইটানগর হয়ে আমাকে পৌঁছাতে হবে তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাই আমরা সেই উদ্দেশ্যেই পথ পাড়ি দিলাম, কারণ আমাকে পুরো রাত গাড়ি চালাতে হবে। আর কিছু খাওয়াও হয়নি, রোয়িংয়ে নেমে খাওয়াবো, আমি জানি রোয়িং কিছুক্ষণ পরে সব বন্ধ হয়ে যাবে, কিছু আর খাবার দাবার পাওয়া যাবে না, তাই এগিয়ে চললাম সামনের দিকে। আমাকে তলায় রোয়িং শহরটা দেখা যাচ্ছে। ভিডিও নাই, আগে ছবি মারো দাও ভিডিও। তুমি একটু উঁচু করো না, নাহলে গাছপালা আসছে, আর একটু জুম করতে হবে। জুম করলে তো ফেটে যাবে। এখন যাওয়ার ছবি তোলা আসবে, ছবি মারো, দেখা যাচ্ছে। আসছে তাই না রে? এখান থেকে তুই অত দূরে জিনিস দেখতে পাচ্ছিস না? কিসে ক্লিক করতেছে বলো তো। সামনে গেলে কিছু কিনতে হবে। হ্যাঁ আমি অনেক কিছু খোয়াতে হবে। কিনতে হবে একটু বন্টনের জন্য। দিগবে কিছু সূর্য রাখছে হয়ে গেছে। দিকবার দিকে তো কোনো হ্যাঁ আমি কি করবো বলতো? ওই কাঠের ছবিটা তুলেছো তো? ভিডিও ওই রাস্তা, ওটা হচ্ছে রাস্তাটা, ওটা নদীতে হবে না, ওটা রাস্তাটা, ওই ভুবনা জায়গার রাস্তাটা, ওই সোজা লাইটটা দেখা যাচ্ছে। আর মাথা দিত আচ্ছা বেশি করে এরকম বলে কি ভাই বলে এই দোলা গালটা চালাতে না, ভাই ভোলা বলছি, এখন নিজেরাই আমরা দুলছি আর দোলা গালটার দরকার নেই। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তলায় রোয়িং শহরটা দেখা যাচ্ছে পুরো আলোর মালা, তাই এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, তারপরে এগিয়ে চললাম, খিদে প্রচণ্ড পেয়েছে, তাই সামনের দিকে এগিয়ে চললাম। অরুণাচলের লাস্ট পেট্রোল পাম্প, মানে লাস্ট পেট্রোল এই জন্য বলছি, এরপর অরুণাচলের পেট্রোল পাম্প পাবো না, আমরা বেরিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যেই। 25.91 2400 টাকার পেট্রোল ধরেছে, 92 টাকা 65 পয়সা রেট। আনিনি থেকে আসার পর 212 কিলোমিটার পর একটা পেট্রোল পাম্প পড়ে, এটাই আনিনি টু রোয়িংয়ের মধ্যে প্রথম পেট্রোল পাম্প। আর এই দিক দিয়ে আসলে এখন 15 কিলোমিটার বাকি, মানে রোয়িং সিটি থেকে 15 কিলোমিটার উপরে
10 কিলোমিটার। 12-13 কিলোমিটার উপরে একটা পেট্রোল পাম্প পড়ে। 10 কিলোমিটার, তাহলে ওই 12-13 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প পড়ে। এখান থেকে ফুয়েল ভরিয়ে নিয়ে যাওয়া উচিত। আর তলায় যদি রোয়িং শহরে পাওয়া যায়, রোয়িং শহরটা আমি খেয়াল করিনি, তাহলে সেখান থেকে ভরিয়েই বেরিয়ে যাওয়া উচিত। দুশো 22 কিলোমিটার এসছি ফ্রম আনিনি টু রোয়িং। এখানে একটা রেস্টুরেন্টে খাবার খাবো। টাইম লেগেছে 6 ঘন্টা 53 মিনিট। 32 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ ছিল। এখানে 18 ডিগ্রি টেম্পারেচার। এখন বাজে 7:33। তো আমরা এখানে ডিনার সারবো, সেরে সামনের দিকে এগিয়ে যাব। আমরা বাদিকে তো আমরা আনিনিতে পৌঁছে গেছি, আনিনি না, রোয়িংয়ে পৌঁছে গেছি। রোয়িংয়ে পৌঁছে 7:48 নাগাদ পৌঁছেছিলাম রোয়িংয়ে। এখন 9:29 বাজে। ডিনার করলাম, করে আমরা বেরিয়ে পড়েছি ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেখানে মনে হবে সেখানে দাঁড়াবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:29, বলেই দিলাম। বাইরে 18 ডিগ্রি টেম্পারেচার। আমরা লাঞ্চে খেলাম কি মোমো, ডিনারে খেলাম মোমো, তারপরে ফ্রাইড রাইস, ক্যাবেজ রোল, চিকেন রোল বলেছিলাম কিন্তু ওটা ক্যাবেজ রোল। ওটা ক্যাবেজ রোল ছিল। আচ্ছা, ক্যাবেজ রোল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা লোয়ার ডিবাং ভ্যালিতে আছি। করে আমরা বেরোবো এখান থেকে। লোয়ার ডিবাং ভ্যালি থেকেই অরুণাচল প্রদেশের আর অন্য কোনো জায়গায় জানি না এটার জন্য আটকাবে কিনা। আমরা আমাদের তো ইনার লাইন পারমিট করাই আছে ফিটানগর সাইডে। করে আমরা যাব হচ্ছে ওই সাইডটায় বমডিলার দিকে। তা বেরিয়েছি, আবার রাস্তায় কোনো এক সময় দেখা হবে। এখন টাটা। রোয়িংয়ের পর রাস্তা খুব ভালো। এখন রাস্তাটা পুরোটাই ভালো থাকবে, কারণ ভুবন হাজারিকা সেতু তো নতুন হয়েছে। তার তো আলাদাই একটা ঐতিহ্য, মাহাত্ম্য বা কী বলবো, গ্র্যাভিটি একটা আছে আলাদাই। এটা দেখতে অনেক লোকের সময় অনেকে ভিড় করে ভুবন হাজারিকা সেতু দেখতে। সকালবেলায় লোকে দেখতে আসে এটা অনেক সময়। যারা আমি দেখেছি বিভিন্ন ট্যুর ব্লগে যে ভুবন হাজারিকা সেতুর উপর দাঁড়িয়ে ছবি তুলছে। তা আমাদের আসার সময় ভুবন হাজারিকা সেতু ছিল রাত্রিবেলায়, যাওয়ার সময় ভুবন হাজারিকা সেতু রাত্রিবেলাই পড়বে। রাত্রিবেলাই তুলবো, তুলে বেরোবো। মোটামুটি 60 থেকে 80-এর মধ্যে ক্রুজ করছি। সিঙ্গেল লেন, মানে ডবল ওয়ে সিঙ্গেল লেন, তাই বেশি জোরে চালাচ্ছি না। লোয়ার দিবাং থেকে বেরিয়ে গেলাম, মানে অরুণাচল প্রদেশ থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন এটা লোয়ার দিবাংয়ের একটা চেকপোস্ট ছিল, ওখান দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন আমরা যাচ্ছি ভুবন হাজারিকা সেতুর দিকে। ওখান থেকে আসামের চেকপোস্টে আটকে ছিল ঢোকার মুখে, মানে জাস্ট বমডিলা থেকে বেরিয়ে, বমডিলা বলছি, রোয়িং থেকে বেরিয়েছি। নোম্যান্স ল্যান্ডে ছিলাম, আসাম আর অরুণাচল প্রদেশের মাঝখানে। তারপরে ব্যারিকেড দিয়ে ধরলো, ধরে ডিকি পিকি চেক করলো, কাজ আয়েঙ্গে বললে ছেড়ে দিল। আমরা এখন আবার রওনা দিয়েছি। বেশি কিছু কাজ আয়েঙ্গে, ডিকি খোলালো, একটু ছিপে ছিপে দেখলো, কী বুঝলো দেখলো জানি না। দেখে আমরা এখন আবার হাইওয়েতে হিট করেছি। ওখানে ডিভাইডার ছিল অরুণাচল প্রদেশে, এখানে ডিভাইডার নেই, এমনি রাস্তা। আসামে চোখে
যাইস কেন তোরা? সামনের দিকে ঢুকে গেছি। বিশেষ কিছু জিজ্ঞাসা করেনি। তবে ওয়েস্ট বেঙ্গলে গাড়ি নিয়ে এখন সব জায়গায় চেক করে, যেটা আগে করতো না। আগে ওয়েস্ট বেঙ্গলে গাড়ি ছেড়েই দিত। লাইট পরে পুরো চকচক 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 করছে। না, এটাই উপর থেকে দেখাও যাচ্ছে, দেখা যাচ্ছে না মানে চকচকটা দেখা যাচ্ছে, কারণ এখানে তো কোনো লাইট নেই। না, ওই সেতুর যে ভুবনে থেকে 9.5 কিলোমিটার যে সেতুর লম্বা দূরত্বটা আছে, ওখানে লাইট আছে। ওখানে তুমি ওইটাই দেখা যাচ্ছে উপর থেকে, সেতুতে যখন উঠবে তুমি। লাগিয়েছিলাম, বেশ কাজেই দিচ্ছে ভালো। এটা বন্ধ করলে এরকম হয়ে যাচ্ছে, এই আর এটা বন্ধ করলে এবার এটা জানালে এই, জানালে এই। আমরা আবার ভূপেন্দ্রনাথ সেতু দিয়ে ফিরছি। তলায় নদী বয়ে যাচ্ছে, 9.5 কিলোমিটারের লেন্থ রিভারটা। এখন গাড়িতে অরুণাচল থেকে বেরিয়ে চলেছি আমরা। তলায় কিছু দেখা যাচ্ছে না। আসাম থেকে চলে এসেছিল, অরুণাচল থেকে এই বেরোলাম। আজকের হোল নাইট গাড়ি চলবে। নিজেই এটা দেখার জিনিস, 9.5 কিলোমিটার একটা ব্রিজ, তাও আবার ওখানটাই তো পেয়ে এলাম। নদীর উপরে। নদীটা স্টার্ট হলো। কিন্তু আমাদের সেরকম কোনো অসুবিধা হবে এটা উপর থেকে দেখা যাচ্ছিল, পাহাড় থেকে, হ্যাঁ। এই লাইটগুলো। এই প্রথম একটা বাস দেখলাম তখন, দিন পর। তোর আবার কাশি হয়েছে নাকি? হ্যাঁ। তা ক্যাপ্টেনের মালিক টালিক সব কেমন আছে? আর ওই পাখিটা ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি। বলছি কি যে গদাই একবার এসছিল, তুই পুজো করে চলে এসছিস তো। হ্যাঁ, আজকে তো গানের প্রোগ্রাম। একটু কিছু আর গেলে ধরানো আচ্ছা, পাবো। ঠিক আছে, তাহলে তলায় এখানে ওই যে ওইটা এই যে তলায় নদী, তলায় লাইট আছে, নদীর ওখানটায় জলের পরে এই জায়গাটাতে, এইখানে যদি দেখি লাইনটা এই জায়গাটাতে, এটা নদী, নদী হয়ে গেছে ওখান থেকে। আরে ও তো একা একা যতই হোক, দিদি কি বলছে শোনো না। মেসোকে সবাই এই মেসো, দিদি মেসোকে দাদু বলে ডাকে ও। কেউ ডাকতেই পারে দাদু। দিদি আসছে কিন্তু। তলায় পুরো কুয়াশা, জল মধ্যে। দাদু তাই পুরো এই লাইটটা যে ঘুরে গেছিল জিগজ্যাগের মতো, পুরো লাইটটা ওতে দেখা যাচ্ছে পাহাড় থেকে। পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড় থেকে লাইটটা দেখা যাচ্ছিল। কত দূরে ছিল তো, কত দূরে
উপরে ছিল বড় লাইটটা, সেই উপরে। এটা কতটা দূরে, হ্যাঁ প্রায় 100 কিলোমিটার, তত উপর থেকে আমরা দেখতে পাচ্ছি লাইটগুলোকে। ডান দিকে, মানে এটা ডান দিকে যখন ঘুরে যাচ্ছে তখন নদীটা শেষ হয়ে যাচ্ছে, তত পর্যন্ত নদী। কেন রাত রাত কেন? ওই 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 ঠান্ডার মধ্যে ওরা মুরগির মাংস টাংস রান্না করে খেয়েছে। হ্যাঁ তুই একটু গদাইকে বলিস ওকে একটু দেখা করে আসবি। আমরা ভূপেনাজেরিকা সেতু, পুরোটাই ভূপেনাজেরিকা সেতু, কিন্তু নদীর উপরটা পার করে গেলাম। মানে 9.5 কিলোমিটারটা এই নদীর উপরে কি আর পুরোটা সেটা জানি না, তবে এই লাইটটা দেখা যায় উপর থেকে, এটা একদম শিওর। এখন আমরা পুরো বুঝতে পারছি, আমরা এটাই আন্দাজ করছিলাম যে এই লাইটটা কি দেখা যায়, এখন সেটাই বুঝলাম যে এই লাইটটাই দেখা যায়। দুটো লাইন আছে, মানে এখান দিয়ে ওভারটেক করা যাবে না, পরপর দুটো সাইড মানে পেছনে গেলে ভেঙে যেতে হবে। দেখুন না গ্যাপওয়ালা লাইট বুঝেছে, এবার আবার ওভারটেক করা যাবে। ওই দিকে ওভারটেক করতে হবে না, এবার এই দিক দিয়ে ওভারটেক, যেদিকে সাদা লাইটটা ছিল ওই দিক দিয়ে ওভারটেক করা যেত না, এবার দুদিক দিয়ে ওভারটেক করা যাবে। এই লাইটটাকে ওভারটেক করে নিই। কুয়াশা কুয়াশা কুয়াশা, লাইটটা যদি না জ্বালিয়ে অন্য কিছু থাকে, এখন দেখা যাচ্ছে যে কুয়াশাটা কমে গেছে। যদি আমি সাদা লাইটটা জ্বালি, কুয়াশা কেটে গেছে, এটাতে আসছে যাচ্ছে যাচ্ছে আসছে, এটা জ্বালিয়ে যাই, কুয়াশা থাকলে বুঝতে পারা যাবে রাস্তাটা। রাস্তায় আমরাই শুধু যাচ্ছি, আর কেউ নেই। আমরা তিনসুকিয়ার দিকে এগোচ্ছি, পুরো একদম শুনশান রাস্তায়, ও বাড়িঘর ধরেও নেই সাইডে, মাঝে মধ্যে কুয়াশা আসছে। গাড়ি আছে ওই দিকে। ডান দিকে যাচ্ছে তো রাস্তা। শুনশান রাস্তা, ওই যে কুয়াশা আসছে, কুয়াশা আসছে, মেঘ হয়ে আসছে, চলে যাচ্ছে, কোনো কোনো সময় পুরো দিকে দিচ্ছে। ফগ লাইটটার জন্য এটা পুরো ঘন, ফগ লাইটটার জন্য আমরা বেঁচে যাচ্ছি, রাস্তাটা দেখতে পাচ্ছি। হাই বিমটা কমিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে। আমরাই চলেছি পিচ কালো রাস্তায়, ছুটে চলে পাগলা জগাই।